কি ব্যাপার সীমা, তুমি একা এসেছো? মুকুল কোথায়? ওকে দেখছি না যে। সীমা তার বাবার কথা শুনে অবাক হলো। তারপর তার বাবার দিকে অবাক চোখে তাকিয়ে সীমা বলল, ড্যাডি, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, অথচ তুমি আমাকে ছেড়ে ওই মুকুলের কথা বলছো। আমি যে কাঁদছি এদিকে তোমার কোনো খেয়াল নেই। তুমি এতটাই পর করে দিয়েছো আমায় ড্যাডি। বিয়ে হয়েছে বলে কি আমি তোমার আর কিছু হই না, পর হয়ে গেছি? আমি কি সেটা তোমায় বলেছি সীমা? আমি বলছি মুকুল কোথায়? তোমাদের দুজনের একসাথে আসার কথা ছিল, তাহলে তুমি একা এলে যে? মুকুল এলো না কেন? মুকুলকে দেখতে পাচ্ছি না, ও কোথায় সীমা? মুকুল মুকুল মুকুল, কি বলছো তুমি ড্যাডি? আমি আসার পর থেকে তুমি আমাকে ফেলে তখন থেকেই মুকুল মুকুল করে যাচ্ছ। আমি কি তোমার এতটাই পর হয়ে গেছি যে তুমি আমাকে এতটা দূরে ঠেলে দিচ্ছ ড্যাডি? তুমি জানো ওই মুকুল নামের শয়তান ছেলেটা আমার সাথে কি কি করেছে? তোমায় মিথ্যা বলে আমায় বিয়ে করেছে ও। ও একটা গরিব ঘরের ছেলে। ওর বাবা একজন রিক্সা চালক ছিল। ও কোনো বড়লোক নয়, অথচ তোমার কাছে বড়লোক সেজে আমায় বিয়ে করেছে ও। ওই মুকুল একটা ঠকবাজ শয়তান ছেলেটাকে। ও আমায় ঠকিয়ে বিয়ে করেছে, তারপর আমাকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে চাকরের মতো খাটিয়েছে এই 2 মাস। জানো ড্যাডি, আমাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়েছে ওই মুকুল। ওকে আমি জেলে ভাত খাওয়াবো, খুন করে ফেলবো ওকে আমি। কথাগুলো বলার সাথে সাথে সীমার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল ওর ড্যাডি। থাপ্পড় খেয়ে নিচে ফ্লোরে পড়ে গেল সীমা। তারপর গালে হাত দিয়ে ওর ড্যাডির দিকে অবাক চোখে তাকিয়ে বলল, তুমি আমাকে মারলে ড্যাডি? হ্যাঁ, তোমায় আমি মারলাম সীমা, কারণ এই মারটা আমার তোমাকে অনেক আগেই মারা উচিত ছিল। কিন্তু আমি যেটা করতে পারিনি সেটা তোমায় মুকুল করে দেখিয়েছে। তুমি যে কতটা নিচে নেমে গেছো তুমি সেটা নিজেও জানো না। সীমা, তোমাকে ঠিক করার জন্য মুকুলই যথেষ্ট। তুমি এসব কি বলছো ড্যাডি? তুমি কিভাবে মুকুলের হয়ে কথা বলছো, এত কিছু জানার পরেও? যে তোমার মেয়েকে অনেক জ্বালিয়েছে, কষ্ট দিয়েছে, তারপরেও তুমি সেই মুকুলের জন্য এভাবে আমাকে মারলে? কেন ড্যাডি, কেন? আমার চাইতে মুকুলি কি তোমার কাছে বেশি বড় হয়ে গেল? আমি কি তোমার কিছুই হই না ড্যাডি? সীমার কথা শুনে ওর ড্যাডি অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ সীমা। তোমার চাইতে ওই মুকুলই আমার কাছে অনেক বড়। কেন জানো? ওই মুকুলের আজকে এত গরিব হওয়ার জন্য শুধুমাত্র আমি দায়ী। আর ওর বাবার মৃত্যুর জন্য তুমি দায়ী সীমা। ঠিক তেমনি মুকুলের এত কষ্টের কারণ তুমি, আমরা দুজনেই। সীমা তার ড্যাডির কথা শুনে ফলক থেকে উঠে দাঁড়ালো। তারপর অবাক হয়ে ওর ড্যাডির দিকে তাকিয়ে বলল, এসব তুমি কি বলছো? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না ড্যাডি। কি সব কথা বলছো তুমি ড্যাডি? মুকুলের গরিব হওয়ার জন্য তুমি কেন দায়ী হতে যাবে? মানলাম ওর বাবার মৃত্যুর জন্য হয়তো ভুল করে হলেও আমি দায়ী, কিন্তু তুমি কেন ওর গরিব হওয়ার পেছনে কারণ হতে যাবে? সীমার কথা শুনে টেবিলের ওপরে রাখা ছবির ফ্রেমগুলো নিয়ে সীমার সামনে ধরলো সীমার ড্যাডি। তারপর বলল, এই দেখো সীমা, এখানে ছবিগুলো কে চিনতে পারছো? বলো তো এখানে কারা, দেখি বলতে পারো কিনা এখানে কে কে আছে। তার বাবার হাত থেকে ছবিগুলো নিয়ে সীমা বলল, এখানে তো এটা তুমি আর এটা মা, কিন্তু পাশের লোকটা কে ড্যাডি? মনে হচ্ছে কোথায় যেন দেখেছি আমি লোকটাকে, কিন্তু ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি। পাশের ওই লোকটা তোমার মামা আর মুকুলের বাবা সীমা, মানে তোমার শ্বশুর মশাই, যার মৃত্যুর কারণ তুমি নিজে। তার বাবা কথা শুনে অবাক হয়ে সীমা বলল, এ তুমি কি বলছো ড্যাডি? এটা আমার মামা আর মুকুলের বাবা হয় কি করে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না ড্যাডি। হ্যাঁ সীমা, এটাই সত্যি। ওটা তোমার মামা আর মুকুলের বাবা। মুকুল তোমার আপন মামার ছেলে। কিন্তু এটা কি করে সম্ভব ড্যাডি? আমি তো কখনো মামার ব্যাপারে তোমাদের কাছে কিছুই শুনিনি। তবে হ্যাঁ,
ছোটবেলায় মাকে কান্না করতে দেখতাম মামার জন্য, কিন্তু কখনো কিছু বুঝতাম না। তোমাকেও দেখতাম মাকে বোঝাতে নানা রকম কথা বলে, কিন্তু কখনো তো বলনি যে আমার মামা একজন রিক্সা চালক। তোমার মামা কোনো রিক্সা চালক নয় সীমা, বরং সে ছিল কলকাতার সবচাইতে বড় বিজনেসম্যানের একমাত্র বড় ছেলে। কিন্তু তোমার মা আর আমার জন্য তাকে একজন রিক্সা চালকে পরিণত হতে হয়েছিল। আত্মীয় স্বজন, বাড়ি গাড়ি সবকিছু ছেড়ে তাকে চলে যেতে হয়েছিল ওই ছোট্ট গ্রামের কুঁড়ে ঘরে, যেখান থেকে সারাদিন রিক্সা চালিয়ে নিজের পরিবার চালাতে হতো তাকে। কিন্তু তোমাদের মাঝে কি এমন হয়েছিল ট্যাগি, যার কারণে মামাকে গ্রামে ওইখানে চলে গিয়ে রিক্সা চালাতে হতো? সে শহরে ফিরে কেন আসেনি? এত বাড়ি গাড়ি থাকতে সে কেন চলে গেল গ্রামে? কি এমন হয়েছিল যার জন্য তোমরা নিজেদের দায়ী করছো? আমি জানতে চাই ট্যাগি, সবকিছু জানতে চাই আমি। সীমার কথা শুনে সীমার ড্যাডি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো। তাহলে শোনো সীমা, আজ থেকে প্রায় 22 বছর আগের কথা। তোমার মামা আর আমি সবচাইতে কাছের কাছের দুজন বন্ধু। কলেজের দুজনেই একসাথে পড়াশোনা করতাম আমরা। পুরো কলেজের মাঝে আমরা ছিলাম সবচাইতে ভালো বেস্ট ফ্রেন্ড। তোমার মাও একই কলেজে পড়তো আমাদের সাথে। তোমার মাকে আমার প্রথম দেখাতেই ভালো লাগতো, কিন্তু কখনো বলে উঠতে পারিনি, কারণ আমি ছিলাম একজন গরিব গরিব কৃষকের ছেলে আমি। আর তোমার মা ছিল কলকাতার সবচেয়ে বড় বিজনেসম্যানের একমাত্র মেয়ে, যে কারণে ভয় পেয়ে কখনো তোমার মাকে কিছু বলতে পারিনি। কিন্তু তোমার মাও আমাকে মনে মনে ভালোবাসতো। এটা এক সময় তোমার মামা জানতে পারে। তোমার মামা এতটাই ভালো ছিল যে কখনো ধনী বলে গরিবদের অবহেলা করতো না, বরং ও গরিবদের খুব ভালোবাসতো। তাই আমাদের ভালোবাসার কথাটা জানতে পেরে তোমার মামা সিদ্ধান্ত নেই তোমার মায়ের সাথে আমার বিয়ে দেবে। কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়ায় তোমার দাদু। সে আমার আর তোমার মায়ের সম্পর্কের কথা জানতে পেরে ডাইরেক্ট বলে দেয় কোনো কৃষকের ছেলের সাথে সে তার একমাত্র মেয়ের বিয়ে দেবে না। কিন্তু তবুও যদি তার মেয়ে আমায় বিয়ে করতে চায়, তাহলে সে তার মেয়েকে ত্যায্য করবে। তখন তোমার মামা আমাদের ভালোর জন্য নিজের সমস্ত সম্পত্তি তোমার মায়ের নামে হস্তান্তরিত করে দেয়, যেটা আমরা কেউ জানতাম না। কিন্তু যখন তোমার দাদু এসব ব্যাপারে জানতে পারে, তখন তোমার মামাকে ত্যায্য পুত্র করে আর বলে যে তোমার মামা যদি আর এই শহরে থাকে, তাহলে তোমার মামাকে তোমার দাদুর মরা মুখ দেখতে হবে। সেজন্য সেদিনই তোমার মামা এই শহর ছেড়ে আমাদের কাউকে না জানিয়ে কোথায় যেন হারিয়ে যায়। আমরা তারপর অনেক খুঁজি তাকে। তোমার দাদুও নিজের ভুল বুঝতে পেরে আমাদের বিয়ে দেয়, আর তোমার মামাকে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা কোথাও তাকে খুঁজে পাই না। আর এত বছর পর যখন তাকে খুঁজে পাই, তখন সে মারা গেছে। আর সেটাও তোমার কারণে সীমা, শুধুমাত্র তোমার কারণে। এতটুকু বলে থামলো সীমার ড্যাডি। ড্যাডির কথা শুনে অবাক হয়ে সীমা বলল, এত কিছু ঘটে গেছে অথচ আমি কোনো কিছুই জানি না? এসব কথা তুমি আমায় আগে কেন বলনি যে আমি মামার মৃত্যুর জন্য দায়ী? আমার জন্য আমার মামার এভাবে মৃত্যু হবে আমি কখনো ভাবতে পারিনি ড্যাডি। যে মামা তোমাদের জন্য এত কিছু করেছে, সেই মামার মৃত্যুর কারণ হব আমি? ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে ড্যাডি। আমি কিছুতেই মানতে পারছি না এটা। সীমার কথা শুনে সীমার ড্যাডি বলল, জানো সীমা, যখন আমি জানতে পারলাম যে তুমি একটা ছেলেকে জেলে পাঠিয়েছো, তখন আমি 1 মিনিটও দেরি না করে সেখানে চলে গেছিলাম। কারণ আমি আগে থেকেই জানতাম তোমার রাগ সম্পর্কে। আমি আগেই ভেবে রেখেছিলাম নিশ্চয় ছেলেটার কোনো দোষ নেই, আর তুমি নিশ্চয় নিজের রাগের বশে ওকে বিনা দোষে জেলে পাঠিয়েছো। তাই আমি ছেলেটার কাছে যাই ওকে ছাড়াবো বলে। কিন্তু কখনো ভাবতে পারিনি এই ছেলেটাই হবে আমার সবচেয়ে কাছের বন্ধুর ছেলে,
যখন ওর সম্পর্কে সবকিছু জানতে পারি তখন বুঝতে পারি যে ও তোমার মামার ছেলে। সে ছেলের জেলে যাওয়া কথা শুনে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছিলেন। সেই মুহূর্তেই তোমার উপর খুব রাগ হয়েছিল আমার সীমা। আমার ইচ্ছে করছিল বাসায় এসে তোমাকে ত্যায্য করে দিতে, কিন্তু আমাকে থামিয়ে দিয়ে সেদিন মুকুল কি বলেছিল জানো? ও বলেছিল আমি যেন তোমাকে কিছুই না করি, কারণ ও তোমাকে ভালোবাসে আর তোমাকেই বিয়ে করতে চাই। আমার কাছে দাবি করেছিল তোমাকে চেয়েছিল, তোমাকে বিয়ে করে ভালো করতে, তাই আমি ওর সাথে তোমার বিয়েটা দেই, কিন্তু তোমাকে না জানিয়ে। আমার এই সমস্ত সম্পত্তির মালিক শুধুমাত্র মুকুল, কারণ মুকুলের বাবা মানে তোমার মামা যদি সেই দিন নিজের সব সম্পত্তি আমাদের না দিত, তাহলে আজকে মুকুলের জায়গায় তুমি থাকতে সীমা, আর ওর রিক্সা চালক বাবার জায়গায় থাকতাম আমি। শুধুমাত্র তোমার মামা সেই আত্মত্যাগের জন্যই আজ আমরা এত সুখে আছি। কিন্তু ড্যাডি, মামা তো অনেক পড়াশোনা জানতো, কলেজেও পড়েছে, তাহলে মামা ভালো কোনো চাকরি না করে রিক্সা চালক কেন হলো? সে তো ভালো কোনো চাকরি করতে পারতো, কিন্তু গ্রামে কেন রিক্সা চালিয়ে সেখানে থাকতে গেল? কারণ তোমার মামা চায়নি তোমার দাদুর সামনে এসে তোমার দাদুর মরা মুখ দেখতে। তোমার দাদু যখন তোমার মামাকে এই দিব্যি দিয়েছিল যে তোমার মামা যদি এই শহরে আসে তাহলে তোমার দাদুর মরা মুখ দেখবে, সেদিনই তোমার মামা এখান থেকে চলে যায় আর কখনো শহরে আসেনি। এমনি কি ছেলের পড়াশোনার জন্য ছেলের কাছে টাকা পাঠিয়ে দিয়েছে, তারপরেও নিজে শহরে আসেনি, শুধুমাত্র বাবার কথা রাখার জন্য। এতটাই ভালো একজন মানুষ ছিল তোমার মামা। কিন্তু একমাত্র তোমার কারণে লোকটা হার্ট অ্যাটাক করে মারা গেছে সীমা, শুধুমাত্র তোমার কারণে। তোমাকে মেয়ে বলে পরিচয় দিতে আমার আজ ঘৃণা হচ্ছে সীমা। তুমি আমার মেয়ে হয়ে আমার সম্মান সবকিছু মাটির সাথে মিশিয়ে দিয়েছো। শুধু আমার বন্ধুকেই মেরে ফেলোনি, তার সাথে মেরে ফেলেছো আমার সম্মান আর বন্ধুত্ব। তোমার মামার মতো মুকুলও আজকে হয়তো তোমার জন্য দূরে চলে গেল সারা জীবনের জন্য। মুকুল আমাকে ফোন করে জানিয়েছিল তোমাকেও ভালো করে ফেলেছে, কিন্তু তুমি যদি ভালো না হয়ে থাকো, তোমার যদি এসব কিছু সাজানো নাটক হয়ে থাকে, তাহলে মুকুল সারা জীবনের জন্য হারিয়ে যাবে সীমা। সীমা ড্যাডির কথা শুনে ধপ করে ফ্লোরে বসে পড়ল সীমা। তারপর কান্না করে দিয়ে বলল, এ হতে পারে না ড্যাডি, এটা কিছুতেই হতে পারে না। আমি মুকুলকে কোথাও যেতে দিব না। আমি ভুল করেছি, ওর কাছে ক্ষমা চাইবো। আমি ওর পা ধরে ক্ষমা চাইবো আমি ড্যাডি। মুকুলকে ছাড়া বাঁচতে পারবো না আমি। ড্যাডি, ওকে তুমি এনে দাও। ড্যাডি, আমার ওকে চাই। ড্যাডি, আমার ওকে চাই। কথাগুলো বলতে বলতে হঠাৎ সীমা চারিদিক অন্ধকার হয়ে এলো। সীমা অজ্ঞান হয়ে শুয়ে পড়ল ফ্লোরে। সীমাকে অজ্ঞান হয়ে পড়ে যেতে দেখে ওর কাছে ও ড্যাডি দৌড়ে গিয়ে সীমাকে ধরে ফেললো। তারপর ডাকতে লাগলো, সীমা, সীমা, এই সীমা, কথা বল মা আমার সাথে। কি হলো তো সীমা? সীমাকে পাগলের মতো ডাকতে লাগলো ওর ড্যাডি, কিন্তু সীমার কিছুতেই জ্ঞান ফিরছে না। পরে কোনো উপায় না পেয়ে সীমাকে কোলে তুলে নিল। তারপর গাড়িতে নিয়ে বসে ড্রাইভারকে নিয়ে সোজা চলে গেল হাসপাতালে। হাসপাতালে পৌঁছে মুকুলকে ফোন দিয়ে দিল সীমার ড্যাডি। ওইদিকে মুকুল ফোনের মাঝে সীমার ঘুমন্ত ছবিগুলো দেখছিল। সীমা যখন রাতে ঘুমিয়ে থাকতো তখন মুকুল চুপি চুপি সীমার বেশ কয়েকটা ছবি তুলেছিল, কারণ মুকুল সীমাকে অনেক ভালোবাসতো। সে ছবিগুলো দেখছে মুকুল আর চোখে জল ফেলছে, কারণ এক্ষুনি ও ফোনটা চিরদিনের মতো বন্ধ করে দিয়ে এই দেশ ছেড়ে চিরদিনের মতো অন্য দেশে পাড়ি দেবে। হঠাৎ ফোন বেজে উঠল মুকুলের। ফোনের স্ক্রিনে সীমার ড্যাডির নাম্বার দেখে ফোন ধরবে কি ধরবে না
চিন্তা করতে করতে ফোনটা রিসিভ করেই ফেললো মুকুল। সাথে সাথে ফোনের ওপাশ থেকে সীমার ড্যাডি বলল, মুকুল বাবা, তুমি কোথায় আছো? জলদি হাসপাতালে চলে আসো। আমার সীমার অবস্থা খুব খারাপ। ও তোমার ব্যাপারে সবকিছু জানতে পেরে অজ্ঞান হয়ে গেছে। আমি ওকে হাসপাতালে নিয়ে এসেছি, ডাক্তার দেখছে। তুমি তাড়াতাড়ি চলে আসো সীমা। তাড়াতাড়ি চলে আসো, সীমা তোমার জন্য পাগলামি করছে। সীমার ড্যাডির কথা শুনে এক মুহূর্ত দেরি না করে মুকুল ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। খুব দ্রুত হাসপাতালে পৌঁছে গেল মুকুল। তারপর দৌড়ে চলে গেল সীমার কেবিনের সামনে। মুকুল পৌঁছাতে সীমার কেবিন থেকে ডাক্তার বেরিয়ে আসলো। তারপর সীমার ড্যাডিকে উদ্দেশ্য করে হাসি মুখে বলল, কনগ্রাচুলেশন মিস্টার সেনগুপ্ত। একটা সুখবর আছে, আপনার মেয়ে মা হতে চলেছে, আর আপনি দাদু ভাই হতে চলেছেন। তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান মিস্টার সেনগুপ্ত। ডাক্তারের কথা শুনে থমকে গেল মুকুল। যেন মুহূর্তের মাঝে ও সব কিছু থেমে গেল এখানেই। মুকুল হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এদিকে সীমার ড্যাডির একই অবস্থা। খুশিতে কথা বলতে ভুলে গেছে সে। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে সীমার ড্যাডি ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, সীমাকে কি এখন দেখা যাবে? ওর কাছে কি এখন যাওয়া যাবে ডাক্তার? হ্যাঁ, অবশ্যই যেতে পারবেন। তবে সীমা জ্ঞান ফেরার পর শুধু ওর স্বামীকে খুঁজছে। ওর স্বামী গেলে ভালো হয়। মুকুল ডাক্তারের কথা শোনা মাত্র কাউকে কোনো কিছু না বলে সোজা সীমার কেবিনে ঢুকে পড়ল। সীমা নিজের বেগে বসে অন্যদিকে ঘুরে তাকিয়ে আছে। মুকুল সোজা গিয়ে সীমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আচমকা এভাবে জড়িয়ে ধরে ভ্যাবাচাকা খেয়ে সীমা মুকুলের দিকে তাকিয়ে বলল, মুকুল কি করছো কি তুমি? আমার বাবু ব্যথা পাবে তো। মুকুল সীমার কথা শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। তাই সীমাকে ছেড়ে একটু সরে দাঁড়ালো মুকুল। সরে দাঁড়ানোর সাথে সাথে সীমা মুকুলের হাত টেনে আবার জড়িয়ে ধরে বলল, এই, তুমি আমায় ছেড়ে দূরে যাচ্ছ কেন? আমি কি তোমাকে দূরে যেতে বলেছি? আমাকে ছেড়ে যাওয়া খুব শখ, তাই না? আর একবার ছেড়ে যাওয়ার কথা বলে দেখো, ঠ্যাং ভেঙে বাড়িতে ফেলে রাখবো তোমায় আমি। এতদিন তুমি আমায় মেরেছো, এখন থেকে তোমায় আমি মারবো। এখন থেকে উল্কা শাসন হবে, বুঝলে? আর আমাকে কিছু বলতে আসলে আমার ছেলে তোমায় শাসন করবে। আচ্ছা আমার মিষ্টি বউটা, অনেক ভালোবাসি। সারা জীবন দুজনে একসাথে থাকতে চাই। দুজনে ভালোবাসার আবেশে জড়িয়ে থাকতে চাই। দুজনে হাত ধরে রাস্তায় একসাথে হাঁটতে চাই। তোমার শাড়ির কুচি ঠিক করতে চাই। তোমার সাথে সংসার করতে চাই আজীবন। তোমার আদরের ছোঁয়া পেতে চাই। তুমি রান্না করে রাখবে, আর আমি অফিস থেকে এসে তোমার হাতে রান্না খেয়ে প্রশংসা করব। আমাদের বেবির মুখে বাবা ডাক শুনতে চাই। মুকুলের কথা শুনে মিষ্টি হেসে মুকুলকে জড়িয়ে নিল সীমা। তারপর দুজনেই হা হা করে হাসতে লাগলো। আজ যেন ভালোবাসা পূর্ণতা পেল ওদের মাঝে। সবকিছু ভুলে দুজন এক হয়ে গেল। অবশেষে মুকুল ও সীমার জীবনে নতুন অতিথি আগমন হওয়ার খুশিতে দুজনের চোখে অশ্রু গড়িয়ে পড়ল। আজ যেন একে অপরের সাথে মিশে গেছে। দেখতে দেখতে সীমার আজ ডেলিভারি ডেট। ওকে ভিতরে সীমাকে নিয়ে গেছে। ওকে বাইরে মুকুল পায়চারি করছে। মুকুল স্থির হয়ে এক জায়গায় বসে থাকতে পারছে না টেনশনে। কিছুক্ষণের মধ্যে ওকে ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। ডাক্তার ওকে বাইরে এসে মুকুলকে কনগ্রেট করলো আর বলল, মুকুলের ছেলে হয়েছে। মুকুল ডাক্তারের কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল। তারপর ভিতরে গেল সীমাকে দেখার জন্য। ভেতরে ঢুকে দেখলো সীমা বেগে শুয়ে আছে, আর তার পাশে শুয়ে আছে তাদের বেবি। সীমার কাছে গিয়ে মুকুল বলল, ধন্যবাদ সীমা, আমাকে এইরকম একটা রাজপুত্র উপহার দেওয়ার জন্য। সীমা বাচ্চাকে মুকুলের কোলে তুলে দিল। তারপর মুকুলকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল সীমা।
এভাবে বেঁচে থাকুক পৃথিবীর সকলের ভালোবাসা, এই কামনা করি। ওদের ভালোবাসার জন্য সবাই দোয়া করবেন। আর আমার গল্পগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা ও শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এরকম গল্পগুলো আমার সবার প্রথমে শুনতে ও দেখতে চান, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।